যারা আজকে শূন্য আছে তারা আজকে মহাশূন্যে যাওয়ার চেষ্টা করছে। আমরা জানি, সকলেই জানি, বাংলার মানুষ জানে যে আজকে ভাম পুরো শূন্য, এবং সেই শূন্য থেকে আরো মহাশূন্যে যাওয়ার চেষ্টা, আপ্রাণ চেষ্টা তারা করে যাচ্ছে। যে যারা দেশের খাবে, দেশের পড়বে, আবার যদি দেশ বিরোধী কাজকর্ম চালিয়ে যায়, তাদের এই পশ্চিমবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ, পশ্চিমবঙ্গ কেন, দেশের কোন কলেজ, কোন বিশ্ববিদ্যালয়ে তার কোনো স্থান নেই। ক্যাম্পাস কোনো দখলের জিনিস না, এখানে ইলেকশন হবে। ওপেন ক্যামেরায় বললাম, ইন্দ্রানুজ দেশদ্রোহী, দেশবিরোধী কাজকর্ম করছে, আর সেই ইন্দ্রানুজের জন্যই এসএফআই, ডব্লিউটিআই, আরএসএফ, বিএসএফ এরাই রাস্তায় নামছে। প্রশ্ন, যারা দেশদ্রোহী, যারা দেশবিরোধী কাজকর্ম করছে, তাদের ফ্ল্যাগ ছাড়াটা কি অপরাধ? আমাদের যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা, সেই ভবিষ্যৎকে আলোর থেকে অন্ধকারের দিকে ঠেলে দিতে একমাত্র যদি কেউ দায়ী থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি বলবো, নিজের সসম্মানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের পদটা ছেড়ে দিক, কারণ এইভাবে রাজ্যের কোনো ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অধিকার রাজ্যের মমতা ব্যানার্জির নেই। যারা আজকে শূন্য আছে তারা আজকে মহাশূন্যে যাওয়ার চেষ্টা করছে। আমরা জানি, সকলেই জানি, বাংলার মানুষ জানে যে আজকে ভাম পুরো শূন্য, এবং সেই শূন্য থেকে আরো মহাশূন্যে যাওয়ার চেষ্টা, আপ্রাণ চেষ্টা তারা করে যাচ্ছে। আর যাদবপুর ইউনিভার্সিটি থেকে গতকাল আমাদের প্রোটেস্ট ছিল। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গতকাল আমরা যখন প্রোটেস্ট করি, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু বাম, কচি বাম, যেটাকে আমরা বলি কচি বাম, ছোট বাম, ঝান্ডু বামের মতো কিছু ছাত্রছাত্রী আমাদের উপরে অ্যাটাক করে। তাদের ছাত্রছাত্রী বলবো না দেশদ্রোহী বলবো আমি বুঝতে পারছি না, কারণ যাদবপুর ইউনিভার্সিটি তো, যেখানে অরবিন্দ ঘোষ যেখানে প্রিন্সিপাল ছিলেন, একসময় উপাচার্য ছিলেন, সেই জায়গায় আজকে নেশার দ্রব্যের জায়গা তৈরি হয়ে গেছে। যেখানে আমরা বারংবার বলি যে বিদ্যার্থী পরিষদ বারংবার রাস্তায় নেমে বলেছে যে আমরা নেশা মুক্ত ক্যাম্পাস চাই, সেখানে দাঁড়িয়ে আজকে যাদবপুর ইউনিভার্সিটি মানে যেখানে নেশার ঘাঁটি তৈরি হয়ে গেছে, সেখানে দেশদ্রোহী কাজকর্ম চলছে, দেশ বিরোধী কাজকর্ম চলছে, এটা পরিষ্কারভাবে প্রমাণিত। কারণ ইন্দ্রানুজ রায়, যে যাদবপুর ইউনিভার্সিটির সামনে থেকে বলেছেন যে তিনি একজন মাওবাদী, সে মাওবাদী, সে নকশাল, সে দেশ বিরোধী কাজকর্ম করছে, সে দেশদ্রোহী কাজকর্ম করেছে এই বাংলায় থেকে। এই বাংলার, এই আমরা জানি যাদবপুর ইউনিভার্সিটি প্রথম সারির ইউনিভার্সিটির মধ্যে পড়ে। সেই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে কেন নেশা দ্রব্য ঢুকবে? যেটা পড়াশোনার জায়গা, যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায়, সেখানে কেন নেশাদ্রব্য ঢুকবে? সেখানে কেন র্যাগিং হবে? কেন সেখানে স্বপ্ন ভঙ্গ হয়েছে? কেন স্বপ্নের বাবার স্বপ্ন ভঙ্গ করা হয়েছিল এই যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে? সেটা যাদবপুর ইউনিভার্সিটির যে বাম ছাত্র সংগঠন আছে তার উত্তর দিক। শিল্পা, আরেকটা বিষয় কিন্তু এই যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে যেহেতু প্রশ্নটা তুললেন আপনি, সেজন্য আরেকটা প্রশ্ন বারবার উঠে আসে যে এই যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস, মানে কলকাতায় আরো বহু প্রাচীন ইউনিভার্সিটি রয়েছে, সেই ক্যাম্পাস সবসময় সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকে, সেখানে যাদবপুর ক্যাম্পাসে কেন সিসিটিভি বসাতে এত আপত্তি? সেখানে রাজ্যপালকে ঢুকতে বাধা দেওয়া হয়, সেখানে পুলিশ ঢুকতে বাধা দেওয়া হয়, সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা দেওয়া হয়, ভিআইপিদের গাড়ির ওপর উঠে তাণ্ডব নৃত্য চালানো হয়। মানে সোজা করা যাচ্ছে না যাদবপুরকে, সব জায়গাতেই যাদবপুর একটা কালো ছাপ রেখে যাচ্ছে, এটা কেন? যেহেতু যদি বাধা দেওয়া হয় ঢুকতে, এই কথা প্রসঙ্গে বলি, 2016 সালে কিন্তু এবিভিপির কার্যকর্তাদের উপরে আক্রমণ হয়েছিল। 2016 সালে হয়েছিল, 2019-এ হয়েছে, 2020-তেও হয়েছে। বিদ্যার্থী পরিষদের ছাত্রদের গায়ে ক্যাম্পাসের মধ্যে হাত তোলা হয়েছে, যেখানে আমরা এর আগেও দেখেছি যে যাদবপুর ইউনিভার্সিটি, যদি আমি পুরোনো কথা টেনে বের করে নিয়ে আসি, পুরোনো প্রসঙ্গ, তাহলে অনেক প্রশ্ন বেরিয়ে আসবে। সেখানে কিন্তু বামেরা কোনো উত্তর দিতে পারবে না। এই যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, প্রফেসর কে ছিলেন? গোপাল ছিলেন। তাকে কে মেরেছিল? রানা বসু। রানা বসু কি করতো? নকশাল, দেশদ্রোহী, দেশ বিরোধী কাজকর্ম করতো। সেটা কিন্তু এখনো পর্যন্ত, তার কিন্তু সঠিক বিচার এখনো পর্যন্ত হয়নি। এই যে স্বপ্নভঙ্গ যারা করেছে, স্বপ্নকে যারা হত্যা করেছে, যে তার একজন বাবা মায়ের কাছ থেকে তার সন্তানকে খুন করেছে, এবং তারাই কুমিরের কান্না করে রাস্তায় দাঁড়িয়েছে, রাস্তায় বেরিয়েছে, রাস্তায় প্রোটেস্ট করেছে। যারা দেশদ্রোহী কাজকর্ম করে যাচ্ছে, আমরা বারংবার কথা বলছি, বারংবার বলছি যে যারা দেশের খাবে, দেশের পড়বে, আবার যদি দেশ বিরোধী কাজকর্ম চালিয়ে যায়, তাদের এই পশ্চিমবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ, পশ্চিমবঙ্গ কেন, দেশের
কোনো কলেজ, কোনো বিশ্ববিদ্যালয়ে তার কোনো স্থান নেই। এটা আমরা বারংবার বলেছি। আজকে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে যেখানে আমরা ছাত্রছাত্রী ভুলেই গেছি কবে ছাত্র ইলেকশন হয়েছে, ছাত্রছাত্রী জানেই না কবে ইলেকশন হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেখানে আমরা দেখেছি সেই দিন শাসক দলের কোনো একজন মন্ত্রী সেখানে ঢুকে বলেছেন, মন্ত্রী অরূপ বিশ্বাস কি বলেছেন, যে একদিনের মধ্যে নাকি উনি যাদবপুর ইউনিভার্সিটি দখল করবে। ওনারা স্টাইলে যাদবপুর ইউনিভার্সিটি দখল করবে এবং রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন এমনকি 600 ছেলে ঢুকিয়ে দিতে পারত। এই যে ছেলে ঢোকানো, এটা তো ওদের কালচার। আমরা এর আগেও দেখেছি শাসক দলের কোন একজন নেতা কিভাবে বলেছিল যে ঘরে ছেলে ঢুকিয়ে দেবে। সেই কালচার এখনো চলে আসছে, যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন যে ক্যাম্পাসের মধ্যে 600 ছেলে ঢুকিয়ে দিয়ে ক্যাম্পাস দখল করবে। ক্যাম্পাস কোনো দখলের জিনিস না, এখানে ইলেকশন হবে। ইলেকশনের পরে যারা জিতবে তারা বলবে, তারা নেতৃত্ব দেবে, তারা ইউনিভার্সিটি চালাবে, তারা ছাত্রছাত্রীদেরকে যখন ছাত্রছাত্রীদের প্রবলেম হবে তারা সলভ করবে। কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী পুরোপুরি কোন ইলেকশনের কথাই বলছে না, কোন ইলেকশনের কথাই তুলে ধরছে না। কেন তুলছে না? রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর দিক। এক্ষুনি আপনি বললেন যে এই ইন্দ্রানুজ দাঁড়িয়ে বলেছে যে আমি একজন মাওবাদী, আমি মাওবাদকে সমর্থন করি। বিশ্ববিদ্যালয়ে বসে মাওবাদী প্রচার করছে ইন্দ্রানুজ, তার রাষ্ট্রবিরোধী কার্যকলাপ নিয়ে কিন্তু কোনো সদুত্তর দিতে পারছে না এসএফআই। দেশদ্রোহীদের পাশেই তাহলে এসএফআই দাঁড়াচ্ছে। অবশ্যই ইন্দ্রানুজের জন্য তো, ইন্দ্রানুজ তো দেশদ্রোহী। ওপেন ক্যামেরায় বললাম ইন্দ্রানুজ দেশদ্রোহী, দেশবিরোধী কাজকর্ম করছে। আর সেই ইন্দ্রানুজের জন্যই এসএফআই, ডব্লিউটিআই, আরএসএফ, বিএসএফ এরাই রাস্তায় নামছে। কারণ এরা সবাই দেশদ্রোহী। একজন দেশদ্রোহী হয়ে আর একজন মানে কেন এরা সাপোর্ট করছে, কেন এরা দেশদ্রোহীকে সাপোর্ট করছে? তার মানে এই বাম মানেই পুরো দেশদ্রোহী, এরাই দেশবিরোধী কাজকর্ম করছে। কারণ এর আগেও আমি পুরনো কথা, আমাদের এর আগেও যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে পরম ব্রহ্ম ওংটাকে পর্যন্ত পড়ানো হয়েছিল, এই বামেরাই করেছে। আমি সেখানে প্রেজেন্ট ছিলাম, আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সেখানে প্রেজেন্ট ছিল। কিছু ছাত্রছাত্রীরা যাদবপুর ইউনিভার্সিটিতে রামের পুজোর দিন, রাম প্রতিষ্ঠার পুজোর দিনও আমাদের ছাত্রদের গায়ে হাত তুলেছিল এই বামেরাই। গতকালও সেই একই জিনিস দেখা গেছে, সেখানে আমাদের ছাত্রদের গায়ে হাত তুলেছে। এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে এই বামেদের ছাত্রছাত্রীরা, ধাক্কা মেরেছে। আগামী দিনে সার্জিক্যাল স্ট্রাইক হবে এরকম দাবিও করা হলো বিপির পক্ষ থেকে। এতদিন এটা কেন সম্ভব হয়নি যেটা কাল সম্ভব হলো? আমরা লড়াই দিয়ে এসেছি, আমরা বারবার বলেছি। 2016 সালেও কিন্তু আমাদের কার্যকর্তাদের হাত উঠেছে, এর আগেও 2016 সালে উঠেছে, 2019 সালে উঠেছে। আমরা ছাত্র ইলেকশনে ছিলাম এবং দ্বিতীয় স্থানে ছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে যদি পতাকা মানে ওদের ফ্ল্যাগ ছেড়ার কথাই হয়ে থাকে, তাহলে আমার কাছে প্রশ্ন, যারা দেশদ্রোহী, যারা দেশবিরোধী কাজকর্ম করছে তাদের ফ্ল্যাগ ছেড়াটা কি অপরাধ? এই দেশে খাবে, এই দেশের পড়বে আর এই দেশের বুকে ছুরি মারবে, তাদের ফ্ল্যাগ ছেড়াটা কি অপরাধ? আমি একজন ছাত্রী হিসেবে বলছি, যদি অপরাধ হয় সেটা বামেদের যে এসএফআই রাজ্য সম্পাদক আছে সে আমার প্রশ্নের উত্তর দিক। আচ্ছা, ইন্দ্রানুজের গাড়ি চাপা পড়া এই বিষয়টাই কিন্তু যাদবপুরে বাড়তি মাইলেজ পেয়েছে বিক্ষোভ, এবং প্রশ্নের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী। মানে অত ভিড়ের মধ্যে কেন গাড়ির গতি বাড়ানো হয়েছে সেই নিয়ে এখন ব্রাত্য বসুর বিরুদ্ধে রাজ্য জুড়ে এখন বিরোধীরা নেমেছে, সরব হয়েছে, এবং সোশ্যাল মিডিয়াতে ব্রাত্য বসুকে বিভিন্ন রকম ভাবে ট্রোল করে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে শিক্ষামন্ত্রী হিসেবে তিনি যেটা কাজটা করেছেন অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। আপনি কি আসলে সহমত? দেখুন, বর্তমানে 34 বছরে তো আমরা বামেদের যে কুশাসন, বামেদের অপশাসন এবং এই যে প্রায় 15 বছরের যে টিএমসি কুশাসন আমরা দেখেই যাচ্ছি। আর এই যে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে বাম আর তৃণমূলের একটা আঁতাত আছে, একটা জোট আছে। তাহলে আপনি বলতে চাইছেন যে কাল এই যে ঘটনাগুলো যাদবপুরে করছে সবটা আইওয়াশ? অবভিয়াসলি এটা অবশ্যই আইওয়াশ। কারণ তৃণমূলের কালচার কি? ছাত্র পেটানো, ছাত্রছাত্রী পেটানো। যারা ইলেকশনের তো নাম নেই, ছাত্রছাত্রী পিটিয়ে যাচ্ছে। আর বামেদের কালচার কি? অধ্যাপক পেটানো। এদের কালচার, এটা তো একই মুদ্রার এপিট আর ওপিট, বাম আর তৃণমূল।
সেখান থেকে দাঁড়িয়ে ইন্দ্রানুজের মতো একজন দেশদ্রোহীকে কিভাবে এই বাম ছাত্র সংগঠন সাপোর্ট করে, তাকে কেন এখনো পর্যন্ত বের করেনি? আমি তো এটাও শুনেছি, বাংলার সমস্ত ছাত্রছাত্রী এটাও এখনো জেনে গেছে যে ইন্দ্রানুজের বাবা নাকি শাসক দল করে। তাহলে তো বাম আর তৃণমূল সেটিংই রয়েছে ওখানে। তাহলে বাম আর তৃণমূল পুরোপুরি এখানে সেটিং রয়েছে। শিক্ষামন্ত্রীকে আমার এখানে এখান থেকে প্রশ্ন, রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে প্রশ্ন, যে ছাত্র নির্বাচন করে দেখা। কারণ যাদবপুর ইউনিভার্সিটি, যেটা খুব নাম করা ইউনিভার্সিটি, যেখানে ছাত্রছাত্রীরা স্বপ্ন দেখে পড়তে যাওয়ার জন্য, পড়ার জন্য, যেখানে সুযোগ পাওয়া মানে আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, সেই ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে কেন নেশার দ্রব্য চলবে? কেন নেশা দ্রব্য ওখানে পাওয়া যাবে? ওটা তো পড়াশোনার জায়গা, ওখানে নেশার দ্রব্য কেন পাওয়া যাবে? যেখানে বারবার বলা হচ্ছে যে বহিরাগতরা না ঢুকে, সেখানে বহিরাগত ঢুকছে কিভাবে? এর আগেও তো দেখেছি বহিরাগত কিভাবে ঢুকছে। আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে যে বহিরাগতরা ঢুকছে, ঠিক একই কাজটা তো শাসক দলে করছে, যেটা যোগেশচন্দ্র কলেজে আমরা দেখিনি। আমরা তো দেখেছি সেখানে সাব্বির আলী কিভাবে মদতে, সাব্বির আলী কিভাবে বলতে পারে যে পুজো হবে না, সরস্বতী পুজো হবে না? তার উত্তর দিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূলের পক্ষ থেকে তো অন্য কথা বলা হচ্ছে, যে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে গাড়ি চাপা পড়ার ঘটনা সম্পূর্ণরূপে ভুয়ো এবং অতিরঞ্জিত বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এবং দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের মুখপাত্র, তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই গাড়ি চাপার ভিডিও বা ছবি সেটা একেবারে ভুয়ো। এর সঙ্গে এটাও দাবি করছেন যে যদি সত্যিই গাড়ি চাপা পড়ে থাকে, চোট বা আঘাত পেয়ে থাকে, তাহলে সে কি 5 মিনিট পরে ইন্টারভিউ দেওয়ার মতো অবস্থায় থাকে? বারংবার যেটা বলছি যে বাম আর তৃণমূল দুটো জোট বেঁধে আছে, দুজনের একটা ওদের একটা সেটিং এ আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে দেবাংশু যে কথাটা বলেছে, দেখুন একটা কথা, যেটা যদি রাজ্যের শিক্ষামন্ত্রী কেন রাজ্যের অধ্যাপকও যদি কোনো ছাত্রকে গাড়ি চাপা দেয় সেটা অপরাধ। কিন্তু এটা আপনি যে প্রশ্নটা করলেন আমাকে, যে ইন্দ্রানুজ মানে যাকে ধাক্কা মারা হয়েছে সে আবার উঠে দাঁড়িয়ে ইন্টারভিউ দিয়েছে, তাহলে পুরোপুরি এটা সেটিং এ চলেছে না? ওরাও নাটক করছে। কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষার হাল যে বেহাল সেটার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী দায়ী। সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী আমরা সকলে জানি, রাজ্যের শিক্ষামন্ত্রী নাটক করেন। শুধু মুখ্যমন্ত্রী যেমন নাটক করেন, রাজ্যের শিক্ষামন্ত্রীও নাটক করেন তারই অনুপ্রেরণায়। তো রাজ্যের শিক্ষামন্ত্রী যেখানে নাটক করছে, এই যে বামেদের ছাত্র সংগঠন তো আরো নাটক করে, সারাক্ষণে তো দেখছি থিয়েটার, এরা তো এদের নাটকেই বিশ্বাসী না, এরা নাটক ছাড়া কিছুই বোঝে না। তো ঠিকই আছে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগে কোন পার্টি করতো বা কিসে ছিল, ওনার বাবা কিসে ছিল, সেটা সবাই জানে। মুখ্যমন্ত্রী গাড়ির ধাক্কায় ছাত্র জখমে অভিযোগ নিয়ে ব্রাত্য বসু বলছেন যে আমি গাড়ি চালাচ্ছিলাম না, আমার চালক চালাচ্ছিল, ড্রাইভার প্রাণ ভয়ে ছিল, পালাতে পারলে বাঁচে। ছাত্রের যেমন প্রাণের আশঙ্কা রয়েছে, তেমনি মন্ত্রীর গাড়ির ড্রাইভার বলে সে কি আর মানুষ নয়? তারও প্রাণের আশঙ্কা রয়েছে, সাথে কি প্রাণের আশঙ্কা থাকবে না? এবং তার সঙ্গে তিনি এটাও অ্যাড করেছেন যে আমার গাড়ির চালক প্রচন্ড ভয় পাচ্ছিল, আমার মানে তাই জন্য এলোমেলো গাড়ি চালানোর চেষ্টা করছিল, আমি বললাম আস্তে আস্তে চালাও, কিন্তু ততক্ষণে গাড়ির কাঁচটা ভেঙে গেছে এবং সেই কাঁচটা ভেঙে এসে আমার গায়ে পড়েছে। এটা আমার কাছে অবিশ্বাস্য লাগছে। রাজ্যের শিক্ষামন্ত্রী এরকম হাস্যকর কমেন্ট করে কি করে? রাজ্যের শিক্ষামন্ত্রী গাড়ির ড্রাইভার পালাতে ব্যস্ত, রাজ্যের শিক্ষামন্ত্রী পালাতে ব্যস্ত, রাজ্যের শিক্ষামন্ত্রী পালাই করে বামেদের দিকে রাজ্যের শিক্ষামন্ত্রী পালাচ্ছে নাকি? এটা পুরোপুরি নাটকই চলছে। তো এরা পুরোপুরি নাটকই চলছে। রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত কলেজে ঢুকতে পারেন, তাহলে কেন ঢুকতে পারছে না? ছাত্রছাত্রীরাও দাবি করছে, সেটা যে কোনো ছাত্রছাত্রী দাবি করছে রাজ্যে কলেজে কলেজে ইলেকশন হোক। উনি নিশ্চয়ই কোনো কাজ করছেন না ছাত্রদের জন্য, উনি নিশ্চয়ই, ওনার কাছে কোনো উত্তর নেই বলে উনি পালাতে চাইছেন। উনি পালাতে চাইছেন এই জন্য কারণ ওনার কাছে কোনো উত্তর নেই। বারংবার যখন ওনার সামনে বিদ্যার্থী পরিষদ বলেছে যে ছাত্র ইলেকশন হোক এবং কলেজে ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য যাচ্ছে, ওখানে কোনো রাজনীতি করতে যাচ্ছে না, ওখানে কোনো নেশাদ্রব্য আমরা বারংবার বলছি নেশামুক্ত ক্যাম্পাস, এটা বারংবার আমরাও ব্রাত্য বসুকে বলছি, কিন্তু ব্রাত্য বসু এখন নাটক করতে ব্যস্ত। আমি বারবার বলছি মিডিয়ার সামনে, যে ব্রাত্য বসু যেহেতু ইলেকশন করতে পারছে না, ব্রাত্য বসু ছাত্রছাত্রীদের সুরক্ষা দিতে পারছে না, তাহলে আমি বলবো সেখানে দাঁড়িয়ে ব্রাত্য বসুকে নিজের চেয়ার নিজের সসম্মানে ছেড়ে দেওয়াটা উচিত। আচ্ছা, 2-3 হাজার লোক ঢুকলে ওরা কোথায় বাঁচবে?
এই যাদবপুর কাণ্ডে তৃণমূল সাংসদের কিন্তু এটাও হুঁশিয়ারি ছিল। ওই যে বললাম না, ওরা দখলদারিতে বিশ্বাসী, দখল করে নেব, কোন ইলেকশন, কোন গণতান্ত্রিক পদ্ধতিতে ওরা কাজ করার মেন্টালিটি এই শাসক দলের নেই। সারাক্ষণ দখলদারি, তোলাবাজি, দাদাগিরিতে এরা বিশ্বাসী, যার জন্য কলেজে কলেজে আজকাল আর পড়াশোনা হচ্ছে না, শুধু দাদাগিরি আর তোলাবাজিটাই হচ্ছে, এবং সেটা পুরোপুরি রাজ্যের মুখ্যমন্ত্রীর মদতেই হচ্ছে। কারণ আমরা এটা জানি, বারংবার বলছি যে কালীঘাটের কথাই কিন্তু আলিমুদ্দিনের পাতা নড়ে। কালীঘাটে যা বলা হবে সেটাই কিন্তু করছে এই বাম এবং তৃণমূল দুজনারই একটা জোট আছে, পুরোপুরি একটা জোট আছে, যার জন্য রাজ্যে আজকে কর্মসংস্থান নেই, আজকে শিক্ষা নেই। বারবার বলা হচ্ছে রাজ্যে ইলেকশন হোক, রাজ্যে কর্মসংস্থান হোক। কর্মসংস্থানের জন্য বারংবার আমরা দেখেছি যে যারা পরীক্ষার্থী, যারা আজকে চাকরি প্রার্থী, তারা হচ্ছে দিনের পর দিন কিন্তু ধর্মতলায় আন্দোলন করছে। সেই ধর্মতলাটা বর্তমানে ধর্মতলা নাম নেই, ধর্মতলায় পরিণত হচ্ছে। এটাই রাজ্যের অবস্থা। রাজ্যের শিক্ষার অবস্থাও বেহাল। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা, সেই ভবিষ্যৎকে আলোর থেকে অন্ধকারের দিকে ঠেলে দিতে একমাত্র যদি কেউ দায়ী থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি বলবো নিজের সসম্মানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের পদটা ছেড়ে দিক, কারণ এইভাবে রাজ্যের কোনো ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অধিকার রাজ্যের মমতা ব্যানার্জির নেই। শিল্পা, আপনি বলছিলেন যে বহুদিন ধরে ইলেকশন হয় না, এবং সেই ইলেকশন না হওয়ার জন্যই যে এখন যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এটা ইলেকশন হলে পরে সঠিকভাবে ইলেকশন হলে সেক্ষেত্রে কে দায়িত্বে থাকবে, কে ক্ষমতায় থাকবে সেটা ডিসাইড হয়ে যেত, যেটা হচ্ছে না। শুধু এটা তো একটা মানে ইউনিভার্সিটি ইলেকশনের কথা বলছেন, গোটা রাজ্য জুড়ে যে ইলেকশনের প্রশ্নটা উঠে আসছে, সেই সময় কিন্তু ভুতুড়ে ভোটার ইস্যুতে বারবার তৃণমূল সুর চড়িয়েছে, এবং নির্বাচন কমিশনের ব্যাখ্যা মানতে নারাজ। নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু একটা একটা নোটিশ দিয়ে দিয়েছে যে সেখানে কোনো রকম ভাবে ভুতুড়ে ভোটার ইস্যু নিয়ে যে রাজ্য সুর চড়াচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো। এই বিষয়টা নির্বাচন কমিশন কনফার্ম করেছে। তাতে নির্বাচন কমিশনের ব্যাখ্যা মানতে নারাজ রাজ্যের শাসক শিবির, এবং আগামী 24 ঘন্টার মধ্যে দায় স্বীকার করতে হবে নির্বাচন কমিশনকে, এমন কথাই বলেছে। এবং নইলে আরো নথি প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিয়েছেন সাগরিকা ঘোষ এবং ডেরেক ওব্রায়েন। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তারা, এবং শাসক শিবিরের হুঁশিয়ারি, বিজেপিকে কোনোভাবেই গণতন্ত্র নষ্ট করতে দেব না। এই প্রসঙ্গে যখন আপনি কথাটাই বললেন, তখন একটা কথা বলি। কদিন আগে আমি নিউজে কোথাও একটা দেখলাম যে বাবার থেকে নাকি মেয়ের বয়স বেশি। তাহলে এটা হয় কি করে? এটা ভুয়ো ভোটার না? এটা হয় কি করে? বাবার থেকে মেয়ের বয়স বেশি হয় কি করে? এগুলো তো ভুয়ো ভোটার। বাংলাদেশ থেকে সবাই এখানে আসছে, তাদেরকে এখানে এসে এই যে ভুয়ো মানে ভোটার তালিকা তৈরি করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আবার ওনার যে ক্ষমতায় আসার জন্য যে ভুয়ো ভোটার তৈরি করছে, এর জন্য পুরোপুরি রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী, এবং অবশ্যই এটাকে দেখা উচিত। এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি না মানে, আমি বলবো রাজ্যের মানুষদের পরিষ্কার করে বলবো, আপনারা রাজ্যের মানুষ যদি চায় সবকিছু করতে পারবে। এবং আর একটা বিষয় যেটা, যে দেশের যুব সমাজ মানে এবিভিপি যেহেতু যুবদেরকে নিয়েই কাজ করে বা তাদেরই সংস্থা, সেখানে দাঁড়িয়ে যুব সমাজের আইকন, একটা সময় আইকন বা যে কোনো সময় থেকে এই যুবদের আইকন হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ক্রিকেটের যারা ক্রিকেটাররা আছেন। সেখানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা, তাকে চূড়ান্ত অপমান করছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। তিনি বলছেন রোহিত নাকি দলে থাকারই যোগ্য নয়, তিনি নাকি আবার ক্যাপ্টেন। কি বলবেন? দেখুন, এটা তো সোজা কথা, আমি একটাই কথা বলবো, এটা টিএমসির কালচার। ওদের সংস্কৃতিটাই নোংরা মানসিকতা সম্পন্ন সংস্কৃতি। তাই ওনাকে কেন, উনি তো খেলোয়াড়, বাংলার ওনারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি রাজ্যের মহিলাদের ক্যারেক্টারের দিকে আঙুল তুলতে পারে, চরিত্রের দিকে আঙুল তুলতে পারে, যদি বলতে পারে যে ধর্ষণকে ছোট ঘটনা, সাজানো ঘটনা, ধর্ষণ হলে একটা রেড চার্জ বেঁধে দিতে পারে, বাংলার মহিলাদের সম্মানকে কোথায় মিশিয়ে দিচ্ছে, তিনি কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীই দিচ্ছে। তো তাদের দলের কাছ থেকে এইরকম কথা শোনা তো স্বাভাবিকই। তারা এর থেকে তো আর বেশি কিছু বলতেও পারবে না, করতেও পারবে না, যার জন্য রাজ্যের হাল বেহাল, আর রাজ্যের অবস্থাও খুব খারাপ।